আচ্ছা, আমরা গতদিন কি কি পড়েছিলাম? প্রথমে পড়েছিলাম যে ডেফিনিশন, রিলেটিভিটির ডেফিনিশন কি। তারপরে পড়েছিলাম যে পোস্টুলেটস পোস্টুলেটস অফ রিলেটিভিটি। তারপরে পড়েছিলাম যে একটা ট্রান্সফরমেশন যাকে বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা দেখলাম যে এটা ভুল, কেন ভুল সেটা একটু ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম। তারপর আমরা পড়লাম লরেন্স ট্রান্সফরমেশন। লরেন্স ট্রান্সফরমেশন যখন দেখলাম যে লরেন্স ট্রান্সফরমেশন ঠিক আছে, তখন আমরা দেখলাম যে লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশন, এটা বললাম, এটা এরকম একটা ইকুয়েশন আমাদের কাছে আসছিল, এল ইকুয়াল টু L0 রুট ওভার 1 - v² / c²। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম, এটা স্ক্রিনটা একটু কম, রেজুলেশন কম। আচ্ছা, তারপরে আমরা দেখলাম টাইম ডিলেশন। টাইম ডিলেশনের আমরা পেলাম টি ইকুয়াল টু T0 রুট ওভার 1 - v² / c²। এটা পড়তে পড়তে আমরা একটা টুইন প্যারাডক্স নামে একটা জিনিস নিয়ে কিছুক্ষণ আলোচনা করছিলাম। ঠিক আছে, এই হলো গতদিন আমরা পড়ছিলাম। আজকে যেটা দিয়ে আমি শুরু করব সেটাকে বলা হয় সিমালটেনিয়েট। আজকে প্রথম টপিকস সিমালটেনিয়েট। এটার অর্থ হলো যে সিমালটেনিয়াস শব্দটার অর্থ হলো যেটা একই সাথে ঘটে। তো আমরা থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা দেখতে পাই যে যে ধরো আর্থে কোনো একটা জিনিস একই সাথে ঘটতেছে, কিন্তু এটা একটা মুভিং ফ্রেম অফ রেফারেন্সে মনে হবে যে এটা আলাদা আলাদা সময় ঘটতেছে। চলো আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটা একটু দেখি। আচ্ছা, সংজ্ঞাটা আগে এরকম ভাবে লিখবো। স্যার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ক্যামেরার হয়েছে, এটা ক্যামেরাটা বারবার ওই করে ফেলে, ওই যে জুম আউট ইন কিছু একটা করে ফেলে। আচ্ছা, এখন আমি এই জায়গাটা ভিতরে লিখবো, একটু আমাকে মনে করা দিবে, কারণ আমি তো স্ক্রিনের দিকে কম তাকাই, যার জন্য বলতে পারি না। এখন এইভাবে থাক আপাতত কিছুক্ষণ, আমি জাস্ট এই স্ক্রিনের ভিতরে লেখার চেষ্টা করব। ইভেন্টস, রেকর্ডিং অন। রেকর্ডিং অন আছে। ইভেন্টস, ইভেন্টস দ্যাট take place take place take place simultaneously to an observer আবার হঠাৎ করে এখন আবার জুম আউট হয়ে গেছে, এখন আবার একটু ক্যামেরাটাকে কাছে নিয়ে আসে। to an observer may not be simultaneous to other observer in motion। এখন তুমি সিচুয়েশনটা কল্পনা করো, তোমার হাতে একটা টাইম বোম আছে, দুইটা টাইম বোম আছে, দুইটা টাইম বোমের একই সুইচ। ঠিক আছে, তুমি এটা পৃথিবীতে তুমি এটা কোথাও এটা ফাটানোর চেষ্টা করতেছো। ঠিক আছে, এখন তুমি যখন যেহেতু একই সুইচ দিয়ে ফাটাচ্ছ, তাহলে এটা কিন্তু একই সাথেই পৃথিবীতে বিস্ফোরিত হবে। কিন্তু একজন যদি স্পেসশিপ দিয়ে সে কোথাও যেতে থাকে, তখন তার জন্য এই দেখা যাবে যে সেটা টাইমটা আলাদা।
let us write here pair of time bomb in different places, different part of earth, say at x1 and x2 and at time t0, ঠিক আছে, t0 টাইমে পেয়ার অফ বোম ফাটলো, ঠিক আছে, পৃথিবীর ভিতর। এখন an observer in a spaceship কি হবে, তার জন্য একটা টাইম হলো এরকম t1 প্রাইম ইকুয়াল টু t0 মাইনাস vx1, খেয়াল করো vx1 ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর আরেকটার জন্য কি হবে, আরেকটার জন্য হবে t2 প্রাইম ইকুয়াল টু t0 মাইনাস vx2 divided by c square divided by 1 minus p square by c square। তার মানে তার জন্য এটা টাইম দুইটা, সে যদি স্পেসিফে থাকে তাহলে যদি একই সাথে দুইটা ঘটতে থাকে তাহলে t1 প্রাইম মাইনাস t2 প্রাইম শুড বি ইকুয়াল টু 0। আচ্ছা একটু আমাকে একটু সময় দাও, আমি মনে হয় এখানে একটু এইচডি মোডটা অন করে দিই। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার এখন। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা না নিলে আবার পরে সমস্যা হবে। কোথায় এটা অ্যাটেন্ডেন্স, ফাইলে কি আসবে, এটা না, এটা। আচ্ছা মাইমুনা মাইমুনা তাহরিম নাই, ফরহাদ আল আহমেদ, Yes, sir. শুভপল, Present, sir. জিৎ দেবনাথ, Yes, sir. আহনাব জারিফ, Present, sir. মোহাম্মদ জাহিদ হাসান রাতুল। ইয়েস স্যার। আচ্ছা একটু রেকর্ডিংটা একটু পজ করে রাখি, কারণ এই নাম ডাকা এটা। আসিফ আব্দুল্লাহ, Present, sir. জুবাইর হাসান জিদান, রাফিয়াতুল ইসলাম, রাফিয়াতুল Asif Abdullah, present, sir. আসিফ আব্দুল্লাহ তো প্রেজেন্ট দিছি। জিদান আসো, জিদান নাই। রাফিয়াতুল ইসলাম, ইশিকা তাবাসসুম, Present, sir. আবু বকর সিদ্দিক, Yes, sir. মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া তাসিন। Yes, sir. জন আমাদের প্রেজেন্ট হলো 9 জন, আরেকজন তো বাকি পড়ে গেছে, কার জন্য প্রেজেন্ট দেওয়া হয়নি খেয়াল করো। মাইমুনা তো থাকবে না, জিদান, জিদান আর রাফিয়াতুল ইসলাম তো একজন থাকার কথা, তো দেখি রাফিয়াতুন তো আছে, আমি ইয়াতে দেখতে পাচ্ছি, পার্টিসিপেন্টে দেখতে পাচ্ছি। হ্যাঁ রাফিয়াতুল ইসলাম আছে, ওখানে প্রেজেন্ট দিতে পারছেন, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি রাফিয়াতুল। ওকে এটা শেষ হচ্ছে, ইয়েস। আচ্ছা একটু 1 মিনিট আমাকে সময় দাও, আমি এটাকে এইচডি মোডটা অন করতে পারি কিনা দেখি। তো জানি। আচ্ছা আমরা ক্লাস
কন্টিনিউ করি। এটা এসডি মুভ এখন অন করতে পারবো কিনা সন্দেহ। আচ্ছা, এটা সব স্টপ শেয়ার করে আমি ওখানে চলে যাই। একটু এখন যা আছে এটা দিয়ে আমার কাজ চালাতে হবে। আর যখন তুমি রেকর্ডিংটা দেখবা ইয়াতে, তখন দেখবো যে এটা এর থেকে বেটার দেখতে পাচ্ছ। মোবাইল টোবাইলে দেখলে একটু সমস্যা, কিন্তু ল্যাপটপে আসলে দেখা যাবে। আচ্ছা, এখন দেখো আমার কাছে দুইটা ইকুয়েশন আছে। দুইটা ইকুয়েশন কি কি? এটা হলো x1 স্থানে কোন একটা ঘটনা ঘটছে t0 সময়, তার জন্য এইটা হলো স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে। আর t2 অবস্থানে আরেকজন একই ঘটনা, আমি এটা t2 প্রাইম নাম দিছি, সেটা হলো x2 অবস্থানে। দুইটা ইকুয়েশন হলো এই। তাহলে আমার টি t1 প্রাইম t1 প্রাইম মাইনাস t2 প্রাইম হলে, এটা দুইটা তো টাইম, তাই না? যদি আমরা পৃথিবীতে কিন্তু একই সময় ঘটতেছে, আমরা জানি t1 মাইনাস t2 ইকুয়াল টু t। একই সময় ঘটলে এটাকে আমরা লিখবো, এটাকে ডেল টি বলি, এইটাকে আমরা বলবো 0, তাই না? কিন্তু যখন t1 প্রাইম মাইনাস t2 প্রাইম লিখবো, তখন আমার হয়ে যাবে t0 মাইনাস vx1 বাই c স্কোয়ার divided by root over 1 minus v square by c square minus t0 minus vx2 by c square divided by root over 1 minus v square by c square। এটাকে আমি যদি লসাগু নিই, root over 1 minus v square by c square। এখন দেখো এটা যদি বিয়োগ দিই, এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে। তাহলে t0 কাটা যাবে, আমরা পাবো v বাই c স্কোয়ার x2 মাইনাস x2। দিস ইজ নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 কেন? কারণ x2 আর x1 তো সমান। দুইটা ঘটনা দুই জায়গায় ঘটছে, একই সময় ঘটছে পৃথিবীর টাইমে, কিন্তু যখন একজন স্পেসশিপ থেকে দেখবে, তখন সে যেহেতু x2 এবং x1 আলাদা, সে দেখবে দিস ইজ নট হ্যাপেনিং সিমালটেনিয়াসলি। তাহলে আমরা দেখতে পারি যে একটা 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 ফ্রেম অফ রেফারেন্সে যদি এইটা সিমালটেনিয়াসলি কোনো ঘটনা ঘটে, অন্য ফ্রেম অফ রেফারেন্সে সিমালটেনিয়াসলি নাও ঘটতে পারে। ঠিক আছে? সো দিস ইজ ওয়ান থিং। তারপরে আমরা আরেকটা ডেফিনেশন করব, সেটাকে বলা হয় স্পেস টাইম। ধরো এই যে কলমটা এখানে আমি রাখছি, ঠিক আছে? কলমটা এখন আমার সাপেক্ষে আমি কলমটার অবস্থান বের করতে পারি। ঠিক আছে? তাহলে আমার কয়টা কোঅর্ডিনেট লাগে? লাগে হলো তিনটা কোঅর্ডিনেট। একটা হলো এক্স, ওয়াই, এটা আমরা সাধারণত একটা মিটারের স্কেল বা একটা স্কেল কিছু একটা ব্যবহার করে। এখন এইটা এখানে ছিল, এটা মনে করো গড়াতে গড়াতে অন্যদিকে চলে গেছে। ঠিক আছে? চলে যাওয়ার ফলে এইটা আবার আরেকজন একটা ঘড়ি দিয়ে মেজার করতে পারে যে শেষ কোন সময়ে সেটা কত সময়ের ভিতরে একদিকে আরেক জায়গায় চলে গেল। তার মানে কোন একটা বস্তুর অবস্থান যদি আমি ঠিক করতে যাই, এই তিনটে কোঅর্ডিনেট এনাফ না, এর সাথে আবার টাইম কোঅর্ডিনেটটা আমার যোগ করতে হবে। ঠিক আছে? সো আমরা এইভাবে যদি ডেফিনেশন দেখি যে এস এস the sorry the proper definition of 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 determining the position 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 of a body is not only require the three coordinates
x, y, z, but also the time should also be determined. কারণ কোনো একটা সময় কোনো একটা বস্তু যদি কোথাও থাকে, অন্য সময় সেখানে নাও থাকতে পারে, কাজেই আমার টাইম সহ সবকিছু আমার দিতে হবে। তাহলে উই usually use 4 variable to determine the position. One is x, y, z, and the fourth term is called ICT. কেন I হওয়ার কারণ হলো এটা একটা ইমাজিনারি টার্ম আমরা ধরে নিচ্ছি। আর দেখো এক্স এর ইউনিট হলো মিটার, ওয়াই মিটার, জেড মিটার, মানে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি লেন্থ। আর যদি আমি এখানে টাইম দিতাম তাহলে এটা হয়ে যেত সেকেন্ড। এটা তো আসলে সম্ভব না, আমাদের উচিত হলো সবগুলিকে একই ধরনের কোঅর্ডিনেট দিয়ে প্রকাশ করে। সি হলো স্পিড অফ লাইট ইনটু টাইম, এটাতে তার মানে দিস ইজ অলসো এ কোঅর্ডিনেট, দিস ইজ অলসো এ কোঅর্ডিনেটেড লেন্থ। তাহলে আমরা চারটা টার্ম দিয়ে আমরা ডিফাইন করি। এখন আমরা দেখতে পাইছি যে the quantity x স্কোয়ার, এটাকে আমরা বলবো তার স্কোয়ার, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, এখন যদি এখানে আই এর জন্য এটা হয়ে যাবে মাইনাস সিটি স্কোয়ার ইজ ইনভেরিয়েন্ট under a Lorentz transformation. লরেন্স ট্রান্সফরমেশন গতদিন আমরা পড়ছিলাম। লরেন্স ট্রান্সফরমেশনে এই টার্মটা চেঞ্জ হয় না। ধরো কোন একটা এস কোঅর্ডিনেটের টার্মগুলি হলো এক্স, ওয়াই, জেড, আইসিটি, আর এস প্রাইম কোঅর্ডিনেটে সেই একই টার্মগুলিকে আমরা বলবো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, আই, সি, টি প্রাইম। সি তো সব ফ্রেমে একই, কাজে এটা আমি আলাদা লিখবো না। তাহলে দেখা যাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার শুড বি ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সিটি প্রাইম স্কোয়ার। তার মানে এইগুলি সমান থাকবে। এটা অনেকটা রোটেশনের মতো। রোটেশন কিরকম, ধরো আমরা এক্স অক্ষে আমরা চলো একটা ছবি আঁকি, ফটো পেজ না ছোট, ধরো এইটা দেখবেন আঁকি। ধরো এই হলো গিয়ে একটা কোঅর্ডিনেট সিস্টেম ইন 2 ডাইমেনশন এক্স ওয়াই। এখন আমি এখানে মনে করো একটা আর লিখলাম, এটার মান কত হবে, এখানে যদি আমি লম্ব আঁকি এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে লিখলাম আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি তুমি যেহেতু এই এতটুকু হলো এক্স, এটা ওয়াই, কাজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী বুঝতে পারতেছো এটা হলো এক্স। এখন আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটাকে পাল্টে দিলাম। কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি করলাম কি এইরকম করে দিলাম, এটাকে আমি বলবো এখন এক্স প্রাইম, এটাকে আমি বলবো ওয়াই প্রাইম। তাহলে এখন আমি ঠিক এই বিন্দুটাকে, আর ছবিটা আরেকবার এইখানে, আগে ছিল এরকম,
এরকম, এদিকে লম্ব, এদিকে এই লম্ব আর এদিকে দেওয়ার দরকার নেই। এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এবং আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এখন আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটাকে পাল্টে দিচ্ছি। আমার কোঅর্ডিনেট সিস্টেমটা এখন চলে আসছে এদিকে। এটাকে আমি এখন বলবো, এইটাকে আগে এদিকে এক্স যাচ্ছিল, এদিকে ওয়াই যাচ্ছিল, এখন এটাকে বলবো আমি এক্স প্রাইম, আর এদিকে একটা কোঅর্ডিনেট যাবে, সেটাকে বলবো আমি ওয়াই। এখন এই বিন্দু থেকে এদিকে একটা লম্ব আঁকতে পারি, সেটাকে আমি বলবো ওয়াই, আর এই জায়গাটা এখান থেকে এতটুকু, এটাকে বলবো আমি এক্স প্রাইম। এখন তাহলে আমার দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আর ইকুয়াল টু, এখন আমি লিখবো এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। তাহলে যাই হোক, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। তার মানে এই যে দণ্ডের দৈর্ঘ্য, এটা ইনভেরিয়েন্ট, চেঞ্জ হবে না। আমি যখনই কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করি, এটা চেঞ্জ হবে না। তার মানে এখন আমি এস ফ্রেমে, আমি যদি তার, এইটা হলো এস ফ্রেমের দৈর্ঘ্য, আর এটা হলো এক্স প্রাইম ফ্রেমের দৈর্ঘ্য, এস প্রাইম ফ্রেমের দৈর্ঘ্য, এই দুইটা চেঞ্জ হবে না। এটাকে বলা হয় ইনভেরিয়েন্ট অফ লরেন্স ট্রান্সফরমেশন। কেন আমরা তাহলে স্পেস টাইম শব্দটা নিয়ে গেছে আলোচনা করতেছি? এখানে দেখো, প্রথম শুরু করছি স্পেস টাইম, কারণ আমরা শুধুমাত্র স্পেস দিয়ে তার মানে কোনো কিছু ডিটারমাইন করতে পারবো। এটার জন্য আমার তাহলে 4টা ভেক্টর লাগবে, ঠিক আছে? কি কি? এক্স, ওয়াই, জেড এবং আইসি। ঠিক আছে, এইটাই হলো তো আমার স্পেস টাইমের ডেফিনেশন। তো এটা আমার আর অনেক বেশি পড়ার দরকার নেই, এটা জাস্ট আমাদের সংজ্ঞা টঙ্গা যদি বলে যে স্পেস টাইম কেন ইম্পর্টেন্ট, তখন তুমি এটা নিয়ে আলোচনা। তারপর আমরা যাই তারপরে টপিক্সে আমরা আসলে এই চ্যাপ্টারে না, এটা হলো পরের চ্যাপ্টারে। এই টপিক্সটাকে বলবো আমরা ভেলোসিটি এডিশন। তারপরে আবার মনে হয় স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে, স্ক্রিনটা সরাই করে দিলে তখন আমি একটু বড় বড় স্পেস পাবো। আচ্ছা, এখন আমি যেটা পড়াবো সেটাকে বলা হয় ভেলোসিটি ভেলোসিটি রিলেটিভিস্টিক ভেলোসিটি রিলেটিভিস্টিক ভেলোসিটি। আমরা জানি এক্স প্রাইম ইকুয়াল টু কে এক্স মাইনাস ভিটি। এটা কি সূত্র? এটা হলো লরেন্স ট্রান্সফরমেশন। টি প্রাইম ইকুয়াল টু গামা গামা না সরি কে টি মাইনাস ভি এক্স বাই সি। তাহলে আমি ইউ প্রাইম বের করতে পারি। ইউ প্রাইমকে কি বলবো? ইউ প্রাইম হলো ভেলোসিটি, দিস ইজ ইকুয়াল টু ডি এক্স প্রাইম মাইনাস ডিটি প্রাইম। তার মানে আমি এই দুইটা থেকে ডিএক্স প্রাইম বের করতে পারি। এখানে ডিএক্স প্রাইম আমি কি লিখবো? ডিএক্স প্রাইম ইকুয়াল টু কে ডিএক্স প্লাস, না সরি, মাইনাস ভি ডিটি। আর ডিটি প্রাইমকে কি লিখবো? ডিটি প্রাইম ইকুয়াল টু কে ডিটি মাইনাস, এখানে এক্সটা হলো গিয়ে ভেরিয়েবল হতে পারে, ভি ডি এক্স বাই সি। এখন আমি যদি এগুলি মান বসায় দিই, দিস ইজ ইকুয়াল টু কে ডিএক্স মাইনাস ভি ডিটি divided by k dt minus v dx by c square। তাহলে এখানে চলে আসবে, স্যার ক্যামেরাটা একটু নড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, একটু আমার ফোন করতে হবে, আমার একটা ফোন আছে একটু হ্যাঁ। তাহলে এখন আমি কে কে কাটা যাবে, এটা হয়ে যাবে তাহলে ইউ প্রাইম ইকুয়াল টু ডিএক্স মাইনাস ভি ডিটি ডিভাইডেড বাই ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কোয়ার। এখন আমি এটাকে ডিভাইড করব, এই ইকুয়েশনটাকে ধরো, এটা ইকুয়েশন 1 ইজ ডিভাইডেড বাই ডিটি ইন বোথ সাইড, ওকে, ইন টপ সাইড এন্ড বটম সাইড। তাহলে আমি কি পাবো? ইউ প্রাইম ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি মাইনাস
ভি divided by 1 minus v by c square dx by dt. স্যার দেখা যাইতেছে না আচ্ছা আচ্ছা আমাকে মনে করা দিবা, কারণ এই যে এখন জুম হয়ে গেছে বেশি। দিস ইজ ইকুয়াল টু, এইটা হয়ে গেল তাহলে dx by dt ইকুয়াল টু, এইটা হয়ে গেল ধরো u মাইনাস v ডিভাইডেড বাই 1 মাইনাস uv বাই c স্কোয়ার। ঠিক আছে, তাহলে তাহলে এই যে ইকুয়েশনটাকে, এইটাকে বলা হয় বাই 1 মাইনাস uv বাই c স্কোয়ার। কখনো কখনো এটাকে আবার যদি ডিরেকশন অন্যরকম হয়, ভি এর ডিরেকশন উল্টে হয়, তখন এটা আবার প্লাস দিয়েও প্রকাশ করে, u প্লাস ভি 1 মাইনাস uv বাই c স্কোয়ার। এই দুইটা ইকুয়েশনকে বলা হয় ভেলোসিটি এডিশন। এমনিতে ভি আমরা যদি এইটা এইভাবে বিবেচনা করি, ভি প্রাইম ইজ কে ভি থাকে না, বুঝছো? আচ্ছা, তারপর যাই হোক, ইন স্পেশাল রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি the mass of a body মুভিং বডি, সরি এখানে একটা শব্দ লেখা উচিত, মুভিং বডি depends on its velocity. Relative to observer. তাহলে এটা প্রথমে আমরা একটা ডেফিনেশন লাগবে আমার, সেটা হলো রেস্ট মেস কাকে বলে। রেস্ট মেস হলো, ধরো কোন একটা বস্তু তুমি যদি তাকে স্থির অবস্থায় তার ভর নাও, তাকে বলা হয় রেস্ট মেস। এটাকে আমরা m0 দিয়ে প্রকাশ করি। m0 এটা হলো mass of a body when it is in rest. রেস্ট মানে বুঝতে পারতেছো, এটা মানে থেমে আছে, ঠিক আছে, তখন তুমি মাপলা। এখন লেট ভি হলো ভেলোসিটি অফ মেস। এখন আমার কিন্তু রেস্ট মেস কাজ করবে, যখন ভেলোসিটি থাকবে কোন একটা মেসে, তখন রেস্ট মেস কাজ করবে না, তখন অন্য মেস আমার লিখতে হবে, অফ দ্য পার্টিকেল। তারপরে আমরা যাব সি, এটাকে আমরা বলবো স্পিড অফ লাইট। এখন আমরা জানি রিলেটিভিস্টিক মোমেন্টাম P equal to gamma m0 v। গামাটা কি, ধরো গামাটা জায়গায় কেউ লিখতে পারতাম, আসলে মাঝে মাঝে গামা লিখে ফেলি তো। আচ্ছা দেখ, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হলো গামা, ঠিক আছে। আর ক্লাসিক্যাল মেকানিক্স বলে আমাকে, ক্লাসিক্যাল মোমেন্টাম আমাকে বলে পি ইকুয়াল টু এমভি, ঠিক আছে। এখন আমরা যদি ইফ রিলেটিভিস্টিক mass m and then momentum p equal to আমরা mv লিখতে পারি। তাহলে এখন দুইটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন। তাহলে আমরা লিখবো mv ইকুয়াল টু গামা m0 v,
কারণ ভিটাকে আমি যদি ক্যান্সেল আউট করে দিই, ভিটাকে ক্যান্সেল আউট, তাহলে এম ইকুয়াল টু আমি পাবো গামা এম জিরো, সো এম জিরো বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি। তার মানে দিস ম্যাস ইজ দ্য রিলেটিভিস্টিক ম্যাস আর দিস ইজ দ্য রেস্ট ম্যাস। তাদের মধ্যে সম্পর্ক হলো এই, যতই ভেলোসিটি বাড়তে থাকবে ততই এই রিলেটিভিস্টিক ম্যাসটা বড় হতে থাকবে। ঠিক আছে, নাও দ্য লাস্ট টপিকস, এটা শেষ করে আমরা অঙ্ক করে কিছু অঙ্ক করবো, করে শেষ করবো। এটা রেকর্ডিং হচ্ছে, সব রেকর্ডিং দিয়ে দিব, কাজে তুমি করতে পারবে। এই টপিক্সটাকে আমি বলবো নাম, সেটাকে আমি বলবো ম্যাস এন্ড এনার্জির মধ্যে রিলেশন বের করা, ম্যাস এবং এনার্জি। তোমরা যদি কেউ অ্যাটমিক এনার্জি কমিশনে দিয়ে থাকো, সেখানে একটা বড় বড় করে একটা জিনিস লেখা থাকে, সেটা হলো ইকুয়াল টু এমসি স্কোয়ার। এইটা হলো আসলে তাদের মধ্যে রিলেশন। এই জিনিসটা আমরা একটু ফর্মালি এখন শিখব। ম্যাস অ্যান্ড ঠিক আছে, এইটা আমরা শিখি। তো the relationship between between mass and energy can be derived directly from the definition of kinetic energy. Of a moving body as the work done in bringing it from rest to a state of motion. ধরো একটা জিনিস, বস্তু থেমে আছে, তাকে তো আমরা করব, চলমান করব, মোশনে নিয়ে আসব, তখন যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। লেট আস ডিফাইন ইট বাই ইকুয়েশন টি ইকুয়াল টু 0 to s f ds। এখন f ইকুয়াল টু আমি জানি f ইকুয়াল টু ddt of mv, মোমেন্টামের চেঞ্জ অফ মোমেন্টাম ইজ কল্ড দ্য মোমেন্টাম f। সো এখানে আমি যদি বসায় দিই 0 to s ddt of mv ds। এখন দেখো dt ds ইকুয়াল টু v, তার মানে এটা হয়ে যাবে v dmv। ইকুয়েশনটা হয়ে গেছে, এখন হয়ে গেছে এটার ভেলোসিটি, এটার ইকুয়েশনটা এখন ডিফারেন্সিয়েশন হবে, ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু ভি। তাহলে এখানে আমি এখন এস এর জায়গায় আমি এখানে লিখবো এম। তাহলে এটাকে আমি যদি সলভ করি, আমরা জানি যে এখানে লিখতে হবে আমার 0 ভি ভি ডি, আর এখন আমি রেস্ট ম্যাস এর মান বসা দিব m0 v root over 1 minus v square by c square। এখন দেখো, এখন এই ইন্টিগ্রেশনটা কিন্তু এখন একটু কঠিন পর্যায়ে চলে গেছে। কেন? ইন্টিগ্রেশনটা হলো ভি এর উপর, এখানে এম না লিখে, এটা ইন্টিগ্রেশন হলো ভি এর উপর
কিন্তু এখানেও ভি আছে, এইখানেও ভি আছে, তাহলে এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তাহলে এটা সহজে সলভ করা যাবে। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা ব্যবহার করি, ইন্টিগ্রেশন বাই পার্টস তাহলে আমি এটার রেজাল্ট একবারে লিখে দিব, তোমরা যদি নিজেরা করতে পারো করবা। এটা পাবো আমি m0v² ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² বাই c²। প্রথম অংশটা এটা, বিয়োগ m0 ইন্টু 0 টু v ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² বাই c²। This is equal to m0v² divided by root over 1 - v² বাই c² minus m0c², এটা মাইনাস হবে না, এটা না না মাইনাস ঠিক আছে, রুট ওভার 1 - v²বাই c²। এটা মানে নিচ থেকে উপরে চলে আসছে, এটা তো আর নিচে ছিল, এটা উপরে চলে আসছে ইন্টিগ্রেশন করার ফলে 0 টু v। এটার রেজাল্ট আসবে m0c² বাই রুট ওভার 1 - v²বাই c² মাইনাস m0c²। এটা মান বসালে এটাই আসে। দিস ইজ ইকুয়াল টু আলটিমেটলি mc² মাইনাস m0c²। এই রেজাল্টের পরে আমরা তাহলে লিখতে পারি এরভাবে। স্যার, এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা একটু এম করে দিতে হবে, ঠিক আছে? m0b² থেকে m0c² কিভাবে আসছে? এটা আসলে এই টার্মটা করা হয়েছে, এই টার্মটা করার পর এটা আগে চলে আসছে আর এটাকে পরে দিচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু করে দেখতে হবে, এটা আমি আমি আসলে করে দেখিনি, ঠিক আছে? এটা আমি তোমাকে বইয়ের রেফারেন্স দিয়ে দিব, ওইখানে একটু দেখে নিবা। আর আচ্ছা ওই ইন্টিগ্রেশন বাই পার্টস আমি আসলে করে দেখিনি, আমি জাস্ট ওই বইয়ের রেজাল্টটাই আলোচনা করতেছি। তারপর আমরা নেক্সট পিকটা যাই, নেক্সট অংশে যাই। তাহলে আমরা ইকুয়েশনে পেলাম কি, টি ইকুয়াল টু mc² মাইনাস m0²। এইটাকে এভাবে লেখা যায় mc² ইকুয়াল টু, স্যার, একটু ক্যামেরাটা উপরে ও তুলবে। ক্যামেরায় আসছে না, টি প্লাস m0c²। এই ইকুয়েশনটাকে আমি একটু রিরাইট করছি, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে রিরাইট করে দিচ্ছি। আচ্ছা, এখন টি টি mc² কে কি বলা হয়? mc² কে বলা হয় টোটাল এনার্জি, আর m0c² কে বলা হয় রেস্ট এনার্জি, আর টি কে বলা হয় কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এই আর কি। তাহলে এটাকে আমরা এইভাবে অনেক সময় লেখে ইকুয়াল টু E0 প্লাস টি। আচ্ছা, তাহলে আমরা তাহলে টি কে এইভাবে লিখতে পারি, ধরো টি ইকুয়াল টু mc² স্যার, মাইনাস, জুম হয়ে গেছে। ও আচ্ছা আবার ইয়া হয়ে গেছে, m0c²। এটাকে আমরা লিখতে পারি m0c² রুট ওভার 1 - v²বাই c² মাইনাস m0c²। এখন এই ফার্স্ট টার্মটাকে আমি একটু এক্সপান্ড করবো কিভাবে? m0c², এটাকে লিখবো 1 - v²বাই c² ইন্টু হাফ মাইনাস m0c²। এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশন করতে পারি। বাইনোমিয়াল এক্সপেনশন কাকে বলে, কিভাবে করে? 1 - x⁻⁴ যদি হাফ হয়, তাহলে দিস ইজ ইকুয়াল টু 1 - হাফ এক্স প্লাস এটার আবার স্কোয়ার। কিন্তু আমার অতগুলি টার্ম দরকার নেই, আমি যদি এক্স খুব ছোট হয় তাহলে আমি এতটুকু পর্যন্ত নিলেই চলবে, ঠিক আছে? এতটুকু, তাহলে আমি এখানে শুধু দুইটা টার্ম নিব, m0c², এখানে আমি লিখবো 1 - হাফ v²c² মাইনাস m0c²। এখন এটাকে যদি আমি ভেঙে ফেললে এটা হয়ে যাবে হাফ m0v²। দেখছো, এটা কাইনেটিক এনার্জিটা আমরা আসলে হাফ m0v² আসে। তাহলে টোটাল এনার্জি এই ইকুয়েশন থেকে আমি লিখবো ইকুয়াল টু m0
c square plus half m0 t square. So this is the equation for the total energy in a system. এটাকে অনেক সময় আবার আমরা জানি যে P ইকুয়াল টু m0 c m0 v, তখন এই ইকুয়েশনটাকে আবার এইভাবে লেখে অনেক সময় m0 c স্কোয়ার প্লাস p স্কোয়ার c স্কোয়ার। এটা হাফ কোথায় গেল, এটা দরকার নেই, এতটুকু পর্যন্ত আমরা শিখি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার ইয়া শেষ, আমার থিওরি শেষ। এখন আমরা কয়েকটা অঙ্ক করবো, অনেক বেশি অঙ্ক না করে কিছু অঙ্ক করি। তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করবো, দেখি আমার, হ্যাঁ পাইছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে আমরা একটা অঙ্ক দেখি। এই বইটা তোমাদেরকে কালকে আমি আপলোড করে দিছি। এর ভিতরে আমি চ্যাপ্টার 1 এর কয়েকটা অঙ্ক আগে দেখি, তারপর চ্যাপ্টার 2 এ যাব। ওইটা মানে স্ক্যান করছে একদম সোজা রেখে, যার জন্য এই যে দুই পাতে চলে আসে। এটা হলো ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার অঙ্কগুলি কোথায়? আমরা যা যা পড়াইছি সবই এখানে পেয়ে যাবো, এইখান থেকে বাইরে আর কোথাও থেকে আমি কিছু পড়াইনি। এবার এই বইয়ের পুরোটাও পড়াইনি, যতটুকু প্রয়োজন অতটুকু পড়াইছি। এই হলো অঙ্ক। এখন এটাকে আমি একটু জুম করি যেন চোখে দেখা যায়। দিকে চলে গেল কেন? এই হলো গিয়ে অঙ্ক। আমাদের 1, 2 এর দরকার নাই। আমরা শুরু করব হলো চ্যাপ্টার 1 এর 4 থেকে, কারণ 4টাই অঙ্ক, আর তার আগের গুলি সবগুলো আসলে থিওরি। ঠিক আছে, সো আমরা 4-এ কি পাই? আমরা 4-এ দেখতে পাই যে লিখছে এ মিটার স্টিক ইজ প্রজেক্টেড ইনটু স্পেস এট সো গ্রেট এ স্পিড দ্যাট ইটস লেন্থ অ্যাপিয়ার্স, এখানে কি লেখা পুরো বোঝা যাচ্ছে না, অ্যাপিয়ার কন্ট্রাক্টেড টু অনলি 50 সেন্টিমিটার, হাউ ফাস্ট ইজ ইট গোয়িং ইন মাইলস পার সেকেন্ড। তাহলে আমি আমাদের ইম্পর্টেন্ট টার্মগুলি লিখি। এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ L0? L0 ইকুয়াল টু হলো L0 ইকুয়াল টু হলো কত বলো তো? L0 কত? মিটার স্টিক বলছে, মিটার স্টিক কত বড় হয়? মিটার স্টিক হয় হলো 1 মিটার। ঠিক আছে, L0 ইকুয়াল টু 1 মিটার। তারপরে দেওয়া আছে তোমার L ইকুয়াল টু 0.5 মিটার, কারণ এটা বলা হয়েছে যে এটা 50 সেন্টিমিটার। এখন দেখো, তাহলে আমরা L ইকুয়াল টু 1 মিটার লিখবো, L ইকুয়াল টু 0.5 সেন্টিমিটার লিখবো। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা হলো L ইকুয়াল টু L0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইখান থেকে কম্পিউট করে তোমার বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ। ঠিক আছে, এইটা তুমি প্রথমে, তারপর আমরা আবার যাই এখানে, তারপর আমরা যাই 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলছে এ রকেট শিপ ইজ 100 মিটার লং অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ডে তার লেন্থ হলো 100 মিটার। when it is in flight its length is 99 মিটার, what is the speed? ঠিক আগেরটার মতো, এখন শুধু এল মানে এল কোনটা L0 এটা তোমার বের করতে হবে, এটা তুমি নিজে করবে। তারপরে আমরা যাই 6, a rocket ship leaves the earth at a speed of 0.98 c. তাহলে বলছে যে how much time does it take for minute hands of a clock in the ship to make a complete revolution as measured by an observer in, তার মানে কি একটা রকেট শিপ যাচ্ছে আলোর গতি 0.98 সেকেন্ড
গতিতে। একটা মিনিট হ্যান্ড একটা কমপ্লিট রিভলিউশন করতে যদি শিপে করে, তাহলে ওই টাইমটা পৃথিবীতে কত? চলো এটা একটু আমরা ইয়াতে করি, কারণ এটা একটু দেখা যাচ্ছে কিছু জিনিস এটা। তাহলে আমরা জানি দেয়ার T0 is given, T0 equal to 60 মিনিট। কারণ হলো একটা মিনিট হ্যান্ড পুরো ঘুরে আসতে 60 মিনিট লাগে। দিস ইজ ইকুয়াল টু 607। এখন আমার সূত্র কি? সূত্র হবে T ইকুয়াল টু T0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ভি কত? ভি ইকুয়াল টু 0.986। ওকে, তাহলে এটা তোমরা বাকিটা সলভ করবা। তোমরা কি বের করবা? টি বের করবা। ওকে, আবার আমরা যাই শেয়ারে। অনেক বেশি অঙ্ক আমার দরকার নাই, যে অল্প কিছু অঙ্ক করলেই হবে। তারপর আমরা যাই, চলো নাম্বার 7। এটা একটু কঠিন। A rocket ship travels away from the earth at 300 meter per second. How many years must elapse before a clock in the ship and the one of the ground differ by 1 second? তোমাদের আগে বলছি যে সবসময় কি হয়, যখন কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় থাকে তাদের ঘড়িটা আস্তে ঘুরে। এখন বলতে হবে যে 1 সেকেন্ড ব্যবধান হওয়ার জন্য পৃথিবীর ঘড়ি এবং রকেট শিপের ঘড়ি তাহলে কত বছর অতিক্রম হয়ে গেছে। চলো এটা একটু আমরা ডিটেলস করি। আচ্ছা, তাহলে আমি একটু স্টপ শেয়ার করি। আচ্ছা, এখানে দেওয়া আছে, আমরা জানি টি ইকুয়াল টু গামা T0, এটা হলো আমার ফর্মুলা। এখন লরেন্স ফ্যাক্টর কাকে বলে? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে বলা হয় লরেন্স ফ্যাক্টর। এখন এখানে বলছিল যে ভি এর মান 300, সরি একটু একটু আমাকে, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এইটা যদি হয় ক্যালকুলেশন করি, এটা আমি পাবো 10⁻⁻12। তাহলে গামা ইকুয়াল টু কত হবে? গামা ইকুয়াল টু হবে 1 প্লাস হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হাফ কোনো, এই যে আমি যখন ইয়া করব, এটাকে ভি যদি সি এর থেকে অনেক কম হয় তখন আমি বাইনোমিয়াল এক্সপেনশন করব, প্রথম দুইটা টার্ম রাখবো। তাহলে এইটার মান আমি পাবো, এইটা ক্যালকুলেট করার পরে আমি গামা -1 ইকুয়াল টু পাবো হাফ ইন্টু 10⁻12। এই যে আমি ওয়ানটাকে এদিকে নিয়ে গেছি আর ভি স্কোয়ার সি স্কোয়ার মান তো এখানে বের করলাম। তাহলে দিস ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁻13। ঠিক আছে। আচ্ছা, এখন ডেলটি কি? ডেলটি হলো দুইটা টাইমের ডিফারেন্স, টি মাইনাস T0। একটা হলো পৃথিবীর টাইম আর একটা হলো স্যাটেলাইটের টাইম। এটার তাহলে কত হবে? এটা হবে 1 সেকেন্ড। এটার মান কি? এটার মান হলো গামা -1 ইন্টু T0। আর T-T0 ইকুয়াল টু আমি জানি যে 1 সেকেন্ড। 1 সেকেন্ড অর্থ কি? যে আমাদের দুইটা টাইম 1 সেকেন্ড ব্যবধান থাকতে হবে। তার মানে এই ইকুয়েশনটা আমি লিখতে পারি 1 সেকেন্ড ইকুয়াল টু গামা -1 ইন্টু T0। তাহলে এখান থেকে আমি T0 যদি কম্পিউট করি, T0 এর মান আসবে 1/5 ইন্টু 10⁻13 ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার, এখানে মাইনাস হবে, সরি এখানে মাইনাস লিখতে ভুলে গেছি, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 12 সেকেন্ড। এটাকে আমি যদি বছরে কনভার্ট করি, এটা হয়ে যাবে 6 ইন্টু 3 10⁻4 ইয়ার। ঠিক আছে, বাস এই অঙ্কটা এইভাবে আমার করতে হবে। তারপর আমরা পরের চ্যাপ্টার একটা দুইটা অঙ্ক দেখি। চ্যাপ্টারে অল্প কয়েকটা অঙ্ক দেখতে চাই, বেশি না। সব অঙ্ক তোমার অনেক কাজে লাগবে না। একটা দুইটা অঙ্ক দেখি, ছেড়ে দিই। নিচে
এখান থেকে দুইটা অঙ্ক দেখি। উপরের 1 নম্বর অঙ্কটা আসলে ভেলোসিটি এডিশনের অঙ্ক, দরকার নেই অত বেশি। এখন 3 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করব। 3 নম্বর অঙ্কে কি বলছে, এ ম্যান হ্যাজ এ মাস অফ 100 কেজি অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, পৃথিবীতে তার ওজন হলো 100 কেজি। When he is in a rocket ship in flight, his mass is 101 kg as determined by the observer on the ground. What is the speed of the rocket ship? এটা সূত্র হলো এরকম, এটা সূত্র আমরা এই সূত্রটা ব্যবহার করব যে m m equal to m0 divided by root over 1 minus v square by c square. এই সূত্রটা ব্যবহার করে আমার কি করতে হবে, এই সূত্রটা ব্যবহার করে আমার তার স্পিডটা, রকেটের স্পিডটা বের করতে হবে। ঠিক আছে, তো লেট আস রিমুভ দিস। তারপর বলছে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরটা বলছে, হাউ ফাস্ট মাস্ট অ্যান ইলেকট্রন মুভ ইন অর্ডার দ্যাট ইটস মাস ইকুয়াল টু দ্য রেস্ট মাস অফ দ্য প্রোটন। এটা কি করলে ঠিক হবে? এটা হবে আচ্ছা, আমরা জানি যে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তবে তার ভর বেড়ে যায়। আমরা জানি ইলেকট্রনের ভর প্রোটনের ভর থেকে অনেক কম, কিন্তু ইলেকট্রন যদি গতিশীল থাকে তাহলে তার ভর কোনো একটা সময় প্রোটনের রেস্ট মাসের সমান হতে পারে। তাহলে আমরা এই অঙ্ক করার সময় কি করব, এই অঙ্ক করার সময় আমরা করবো কি, 4 মনে হচ্ছিল, 4 equal to এটা হয়ে যাবে তাহলে রেস্ট মাস অফ প্রোটন। ঠিক আছে, ধরো m0 p ইকুয়াল টু এম ই, রেস্ট মানে প্রোটনের ভর, রেস্ট মাসের ভর সমান সমান ইলেকট্রনের ভর, ইকুয়াল টু হয়ে যাবে m0 e ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই। এখন ইলেকট্রনের রেস্ট মাস আমি জানি, ইলেকট্রনের রেস্ট মাস কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর এগুলির হলো -27, এই ধরনের। এটা বই থেকে দেখে নিবা যে ইলেকট্রন আর প্রোটনের রেস্ট মাস কত। এই সূত্রে তুমি মান বসাই দিবে। ঠিক আছে, এটা রেস্ট মাস অফ প্রোটন, এখানে তাহলে আমার এটা বসাইতে হবে, আর m0 e এটা বসাইতে হবে, এখান থেকে আমার ভি বের করতে হবে। এইটা তোমরা নিজেরা করবে। তারপর আমি পরের অঙ্কে যাই। এটা হলো, তারপরে আমরা যাব, এটা এগুলির দরকার নাই, সবগুলির পরের অঙ্কে যাই। আমি একটা অঙ্ক আরেকটা দেখতে চাই। ঠিক একইভাবে তুমি আরো অঙ্ক করতে পারো। তা আমি একটা অঙ্ক আমি একটু নিজে করে দিতে চাই, সেটা হলো 12 অঙ্কটা দেখো। 12 হলো, দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল ইজ এক্স্যাক্টলি টুয়াইস ইটস রেস্ট এনার্জি, ফাইন্ড ইটস স্পিড। টোটাল এনার্জি কি, সেটা হলো আমরা বলি, সেটা হলো ই। আচ্ছা, আমার ইয়াতে, আচ্ছা অঙ্কটা আবার ভালো করে দেখে নাও। টোটাল এনার্জি অফ এ পার্টিকেল ইজ এক্স্যাক্টলি টুয়াইস ইটস রেস্ট এনার্জি। তাহলে এটাকে আমি স্টপ শেয়ার করি, স্টপ শেয়ার করে ই ইকুয়াল টু আমরা জানি গামা m0 c স্কোয়ার, আর রেস্ট এনার্জি E0 ইকুয়াল টু m0। তাহলে ই ইকুয়াল টু বলছে 2 অফ E0। এখন আমি এখানে মান বসা দিই, গামা m0 c স্কোয়ার ইকুয়াল টু 2 m0 c স্কোয়ার, তাহলে গামা ইকুয়াল টু আমি পাবো 2, তাহলে 2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস
ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা যদি আমি কম্পিউট করি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু শেষ পর্যন্ত আমি পাবো 3/4, ভি ইকুয়াল টু 0.66 দেখতে পারি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি কম্পিউট করবো, স্কোয়ার করে এদিকে ওদিকে করে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান নিব 3/4, তাই ভি এর মান আসবে। আচ্ছা, এখানে তাহলে দুই একটা অঙ্ক আরো তোমাদেরকে আমি করতে দিই, কারণ সব অঙ্ক না করলে কিন্তু শিখবে না। আচ্ছা, তাহলে তুমি করবা কি, 10 নাম্বারটা করো, 10, 11, 12 আমি করে দিলাম, 13 এই তিনটা অঙ্ক করো, 10, 11, 12, 13 এই চারটা অঙ্ক তোমার ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। ঠিক আছে, 10, 11, 12, 13। তা এই বইটা অলরেডি দেওয়া আছে তোমার গুগল ক্লাসরুমে, সেখান থেকে তুমি দেখে নিও। আর আমরা আজকে ক্লাস শেষ করে দিই, আবার তোমাদের সাথে সোমবারে মনে হয় শেষ ক্লাসটা ঈদের আগে করবো। আবার ঈদের পরে একটা অনলাইন ক্লাস হবে, তারপরে তোমাদের সাথে আমরা সামনাসামনি দেখা হবে এবং আমরা তখন ক্লাস টেস্টটা নিয়ে নিব। তো আমি এখন এখানে শেষ করে দিই, আমার আবার আরেকটা ক্লাস আছে 2:40, 5 মিনিট একটু খাতা টাতা গুছাতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ। স্যার আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট দিবেন আপনি? অ্যাসাইনমেন্ট তোমাদের যেহেতু কম আছে, তোমরা প্রেজেন্টেশন দিতে পারো না একটা অ্যাসাইনমেন্ট না দিয়ে? আমি তোমাদেরকে টপিক দিয়ে দিব, গ্রুপ দুইটা, তিনটা গ্রুপ, তিনটা প্রেজেন্টেশন দিয়ে দিব। এটা খারাপ হয় না? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে শেষ করছি।